দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত, কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিষয়টাকে আরও পরিষ্কার করে স্পষ্ট করে পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী বলেছেন যে বাংলাদেশের সঙ্গে দেশটি কেমন সম্পর্ক চায় তা ঠিক করতে হবে ভারতকেই। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনের মন্তব্য ছিল, শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি বা প্রেস নোট দিয়েছে তার সঙ্গে একমত তথ্য মন্ত্রণালয়। এদিকে গণভোটের গণরায় মেনে না নিলে মানে ২৪-এর মতো ২৬-এই বিপ্লব সংঘটিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারকে উদ্দেশ্য করে বলেন, মৌলিক অধিকার পূরণে ব্যর্থ হলে ছাড়তে হবে ক্ষমতা। মোটামুটি সব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। আমাদের আজকের আলোচনার নাম দিয়েছি সম্পর্ক। আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আলহাজ আনোমা খলিলুর রহমান পিপি ইব্রাহিম, সহসভাপতি জাতীয়তাবাদী কৃষক দল, কেন্দ্রীয় কমিটি। আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক। দুজনকে অসংখ্য ধন্যবাদ। খলিলুর রহমান, আপনাকে দিয়ে শুরু করি। গতকালও আমরা দেখেছি যে মানে শেখ হাসিনা ডিজিটাল প্ল্যাটফর্মে এসে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন। এটা নিয়ে মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যম একদম সয়লাভ গরম, অনেক কথা তিনি বলেছেন। তিনি আবারও ব্যক্ত করেছেন যে ডিসেম্বরে তিনি দেশে ফিরতে চান, দেশে ফিরবেন। আমার জানতে ইচ্ছা করে যে উনি ডিসেম্বরেই কেন, মানে অক্টোবর, নভেম্বর, সেপ্টেম্বর, আগস্ট এই মাসে না কেন, শুধু ডিসেম্বরকেই বারবার কেন করা হচ্ছে? মন্তব্য করবেন কিনা? শ্রদ্ধেয় আজকের অন্যতম আলোচক, শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা শুনছেন, আসসালামু আলাইকুম। বিষয়টি কার্যত খুবই যে গুরুত্বপূর্ণ আমি মনে করি না, তবে আলোচনার ক্ষেত্রে আলোচনা করা যেতে পারে। জি, এটা শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে জনরোষের কারণে তিনি একটি দেশে আশ্রয় নিয়েছেন। অন্য কোনো দেশ তার প্রতি কোনো আগ্রহও দেখাননি। উনি যদিও বলেছেন যে উনি বিমানে উঠে মনে করেছেন যে উনি গোপালগঞ্জ গিয়েছেন, কিন্তু দিল্লিতে যখন সংসদে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু এটাকে পরিষ্কার করেছেন যে শেখ হাসিনা প্রথমে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে যোগাযোগ করেছেন, পরবর্তী সময়ে সরাসরি পররাষ্ট্রমন্ত্রীকেও, ভারতের পররাষ্ট্রমন্ত্রীকেও কিছু সময়ের জন্য আশ্রয় চেয়েছেন, এরকম কিছু সময়ের জন্য তিনি আশ্রয় চেয়েছেন এবং তারা সেই আশ্রয় দিয়েছেন। এখন আশ্রিত একজন নেতা বা নেত্রী তিনি ওই দেশ থেকে যেই ভাষণটি দিয়েছেন, এটা আমরা যদিও মনে করি যেটা একটা শিষ্টাচার বহির্ভূত কাজ ভারত করেছে। আর ভারত কিন্তু এটা নতুন নয়, এটা মাঝে মধ্যেই 17 বছর আওয়ামী লীগের ক্ষমতায় থাকার বিষয়টা কিন্তু অনেকাংশেই ভারতের প্রত্যক্ষ সমর্থন ছিল, যেটা ভারতের যে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ওনার আত্মজীবনী একটি বইয়ে লেখা আছে। 1/11-এর পরে যে কলকাঠি যা নারবার তারাই কিন্তু নেড়েছে। তা আজকে শেখ হাসিনার যে বক্তব্য, এই বক্তব্যে আসলে দেশে একটু টক অফ দি কান্ট্রি বলা যেতে পারে, এটা তো 2-4 দিন থাকবেই। সেও তো এই দেশের দীর্ঘদিনের কি বলে যে সরকার প্রধান ছিলেন, তার আন্তর্জাতিকভাবেও তার একটা অবস্থা ভালো মন্দ যেভাবেই হোক তৈরি হয়েছে এবং এটা একটা উৎসুক জনতা সেটা গ্রহণ করবেই বা তারা জানার একটা আগ্রহ থাকবেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু একটা মানে বক্তব্য স্পষ্ট করেছেন, যেটা ভারতীয় একটি সাংবাদিক ক্লাব, তারা এটা এফসিসি ফরেন করেসপন্ডেন্ট ক্লাব, এইটা তারা আয়োজন করেছে। এখানে ভারতের কোনো মানে সংশ্লিষ্টতা নেই, যদিও নেই বলে, কিন্তু একটি রাষ্ট্রের মধ্যে একটা ঘটনা ঘটবে সেটা রাষ্ট্রের দায় থাকবে না, সরকারের দায় থাকবে না, এমনটা না, এটা হয়তো কৌশলে এড়িয়ে যাওয়া। এখন প্রসঙ্গ যেটা আসছে যে উনি ডিসেম্বরে আসবে, ডিসেম্বর ছাড়া অন্য কোনো মাস নয় কেন? দেখেন, আমাদের দেশে গুপ্ত একটা নতুন শব্দ বের হয়েছে, মানে শব্দটা পুরাতন বাট এটা নতুনভাবে আমাদের আলোচনায় আসছে। তারপরে নির্বাসন, এটা দীর্ঘদিন থেকেই আছে। আপনার এই ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খোমেনি তিনিও নির্বাসনে ছিলেন, এরকম অনেকেই। আবার আরেকটা আছে পলাতক। তো
তো পলাতক, নির্বাসন, গুপ্ত তিনটা বিষয় কিন্তু আলাদা প্রেক্ষাপট। এখন পলাতক যে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যারা আছে, যারা পালিয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম নজির নাই যে তারা ফেরত এসছে। একমাত্র শ্রীলঙ্কার রাজা পাকসে প্রথমে মালদ্বীপ গিয়ে পলিয়েছিল, পরে সম্ভবত 3 সপ্তাহ পরে তিনি যোগাযোগ করে অনেকটা আত্মসমর্পণের মতো তিনি দেশে আসছেন। দেশে এসে তিনি কিন্তু ক্ষমতায় যেতে পারেন নাই, বরং উনি অত্যন্ত মানবতার জীবনযাপন করছেন। তিনি রাজনীতিও করতে পারছেন না, ক্ষমতায় যেতে পারেন না। তার মানে এরকম একটা অঙ্গীকার করেই উনি আসছে। এখন শেখ হাসিনা এখানে আসবেন এটা কেউ কেউ বললেও জি, আমার কাছে যেন কেন মনে হয় যে বিষয়টা বোধহয় সম্ভব নয়। আর যদি সম্ভব হয় তাহলে পৃথিবীর ইতিহাসে নতুন একটা মাত্রা যুক্ত হবে যে পলাতক সরকার প্রধানও দেশে ফেরত আসছে বা ফেরত এসে ক্ষমতায় আসছে। আপনার কি মনে হয় উনি ফেরত আসবেন? আমি মনে করি এটা কোনো বিবেচনাই সম্ভব নয়। কারণ তার বিরুদ্ধে যে সকল রায়গুলো আছে, তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে, ফাঁসি তার দণ্ড আদেশ হয়েছে, রায় হয়েছে। এরকম যেভাবে অনেক মামলা রয়েছে। পর্যায়ক্রমে এগুলো হবে এবং এই দলটা নিষিদ্ধ। এই কার্যক্রম নিষিদ্ধ, ইন্টারিম গভর্নমেন্ট কার্যক্রম নিষিদ্ধ করেছে। তো এখন তাহলে এই হাসিনা এখানে যে আসবে, শেখ হাসিনা উনি এসে কোন ফর্মে আসবে? একটা হলো গভর্নমেন্টের সাথে আত্মসমর্পণ করে যে আমি যাব, জেলখানায় যাব। আরেকটা হইল বীর দর্পে এসে তিনি সরকার তো বলছে তার আত্মসমর্পণের সুযোগ নাই, জেলখানায় যাবে। তারপরে যদি সে জামিনে বা আইনে দিয়ে বের হয়ে, এ তো লম্বা সময়, আর ওনার তো বয়সও হয়েছে, লম্বা সময় মুক্ত হয়ে আবার উনি রাজনীতিতে ফিরবেন বা নির্বাচন করবেন, এটা অনেক লম্বা সময়। এই কারণে আমার মনে হয় যে এটা তার জন্য খুব কঠিন বিষয়। এদেশে ফিরে আবার নতুন করে সে রাজনীতিতে বা সরকারে যুক্ত হওয়া, এটা খুব কঠিন বিষয় আমার কাছে, আমি এমনটাই মনে করি। আসবো আপনার কাছে। আমি একটু যেতে চাই আবু আলম মোহাম্মদ শহীদ খান। বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী একটা বক্তব্য দিয়েছেন যে হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে মানে জুলাই শহীদদের অসম্মান করা হয়েছে এবং সার্বভৌমত্বের যে অবমাননা করা হয়েছে আমাদের, এটা তিনি বলেছেন। সেই সঙ্গে আরও স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেছেন যে ভারতের সাথে, মানে দেশটির সাথে আমাদের সম্পর্ক কেমন হবে সেটি ভারতই ঠিক করবে। এই বক্তব্যকে কেন্দ্র করে আজকে তিনি এই বিবৃতি দিয়েছেন। এটা নিয়ে আপনি কোনো মন্তব্য করবেন? না, সম্পর্ক কেমন হবে এটা তো ভারত একা ঠিক করতে পারবে না। এই সম্পর্ক তো আমরা ঠিক করব, আমরা কিভাবে ভারতের সাথে সম্পর্ক রাখবো। এবং আমাদের যে ডিক্লেয়ার্ড পলিসি, পররাষ্ট্র পলিসি যেটা আছে, এটা হলো কারোর সাথে বিরোধ নয়, সকলের সাথে বন্ধুত্ব। ফরেন পলিসি আমাদের এটা ডিক্লেয়ার্ড পলিসি এবং এটা আমরা ফলো করছি এখনো। ওটা থেকে আমরা বিচ্যুত হই নাই এখনো, মানে বলি নাই যে আমরা ওই ডিক্লেয়ার্ড পলিসি থেকে সরে আসছি। সুতরাং আমি ভারতকে কেন দায়িত্ব দেবো যে তুমি ঠিক করো আমার সাথে কেমন সম্পর্ক রাখবা। আমরা কেমন সম্পর্ক রাখবো এটা দ্বিপাক্ষিক। আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সুতরাং দুইটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যেরকম সম্পর্কটা সেরকম হতে হবে। তার পাশাপাশি বেশ কিছু জিনিস আছে যেটা আমাদের বিবেচনায় আনতে হবে। ভারত আমাদের প্রতিবেশী, 4000 প্লাস আমাদের সীমান্ত আছে। আমরা গত পরশু মনে হয় মরিচের চালান এনেছি না, আমাদের 400 টাকা কেজি মরিচ হয়ে গেছিলো। আমরা মরিচের চালান এনেছি, এখন 150 টাকা কেজি। আবার কালকে সকালে দেখবেন এটা 100 টাকা কেজি হয়ে গেছে। এর আগে আমরা চাল এনেছি, আবার আমরা ইলিশ মাছ পাঠিয়েছি। তো ভারতের সাথে সম্পর্ক একেবারে শেষ হয়ে গেছে বা সম্পর্ক নাই, সম্পর্ক রাখছি না এরকম না, সম্পর্ক আছে। এখন এটা একটা আপনি বলতে পারেন একটা পলিটিক্যাল ইভেন্ট, একটা রাজনৈতিক ঘটনা। রাজনৈতিক ঘটনা কেন? যে শেখ হাসিনা তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি চলে গিয়েছেন এবং ওখানে আছেন, ওখানে অতিথি হিসেবে আছেন, আশ্রিত আছেন, পলাতক আছেন, অথবা নির্বাসনে আছেন, আপনি অনেক কিছুই বলতে পারেন। বাট আমরা কিন্তু ওনার ফুল স্ট্যাটাস জানি না, কিন্তু জানি যে উনি অতিথি। এটা ভারতের পার্লামেন্টে আলোচনা হয়েছে এবং সকল পার্টি তাকে অতিথি হিসেবে বরণ করেছেন। তো এখন উনি একটা বক্তব্য রাখলেন কালকে, কাদের ফরেন করেসপন্ডেন্টস ক্লাব, একটা ক্লাব। এখন ধরেন ভারতে তো একটা গণতন্ত্র কাজ করে, এখন ফরেন বা আমাদের প্রেস ক্লাব যদি কারো বক্তব্য নিতে চায়, আমাদের দেশে অনেকে আছেন বা দেশের বাইরে কেউ আছেন, বক্তব্য যদি নিতে চায়, গণতান্ত্রিক সহনশীলতা যদি থাকে তাহলে তো আপনি ওটাতে যে বাধা দিতে পারবেন না। আমাদের দেশে এটা করা সম্ভব কিনা আমি জানি না, কারণ আমাদের দেশে তো আমরা প্রেস ক্লাবের ভিতরে পুলিশ ঢুকে যেতে দেখেছি, মারামারি করতে দেখেছি, লাঠির আঘাত
পেয়েছেন আপনারা অনেকে, এবং সাংবাদিকদের গ্রেফতার করা হয়, মাসের পর মাস জেলখানায় থাকে। সো কিন্তু ভারতে তো এটা খুব কম ঘটে। সো ওইখানে যে ভারত সরকার তো পরিষ্কারভাবে বলেছে যে এটা তাদের কোনো অনুষ্ঠান, এবং তারা শেখ হাসিনাকে সুযোগ দেন নেই কথা বলতে অফিসিয়ালি। এটা ওই ক্লাবের একটা অনুষ্ঠানে উনি যোগ দিয়েছিলেন, এরকম যোগ দিয়েছিলেন নিউ ইয়র্ক থেকে সম্ভবত বা আমেরিকার কোনো জায়গা থেকে সজীব ওয়াজেদ জয়। আবার শ্রীলঙ্কা থেকে আপনার আমাদের খেলোয়াড় ক্রিকেট প্লেয়ার সাকিব আল হাসান, যার বাড়ি ঘর ভাঙা হয়েছে গতকালকে, কারণ 32 নম্বরে তো ইট টিট কিছু নাই, হয়তো মানে সাকিবের বাড়িতে কিছুটা অবশিষ্ট আছে, এই জন্য ভাঙচুর করতে গিয়েছিল কেউ কেউ, তিনি যোগ দিয়েছেন, আবার অনেকেই যোগ দিয়েছেন। এইটাকে আপনি একটা রাজনৈতিক ইভেন্ট হিসেবে দেখবেন, এবং সেই ইভেন্টের সাথে আমাদের সাথে ভারতের সম্পর্ক এইখানে কোনো কিন্তু খামতি লাগবে না, লাগার কথা না, লাগা উচিত না। যেমন এর চেয়ে বড় যোদ্ধাদেরকে অসম্মান করা হয়েছে বিএনপির পক্ষ থেকে বলা, সেটা তো ওনার বক্তব্য। এখন অসম্মান করা জুলাই যোদ্ধাদের ব্যাপারে উনি কি বলেছেন আমি তো পুরো বক্তব্য শুনতে পারি নাই। এখন উনি কি জুলাই যোদ্ধাদের অসম্মান করে কোনো বক্তব্য রেখেছেন? হ্যাঁ, অসম্মান করে কোনো বক্তব্য রেখেছেন কিনা এটা তো আমি জানি না, মানে এরকম কোনো কিছু প্রমাণক লাগবে তাইলে। এখন জুলাই যোদ্ধাদের বিষয়ে তো আমাদের জুলাই শহীদদের আর কি যোদ্ধা বলার বিষয়ে তো একটা আলোচনা হতে পারে, মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধা এটা আমরা প্রতিপক্ষ করে ফেলছি কিনা, একটা যুদ্ধ এবং একটা গণ অভ্যুত্থান এক কিনা। তো সুতরাং জুলাইতে যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারে তো আমাদের সকলেরই একটা সম্মান আছে, এবং আমরা তো কিছু কিছু অনুষ্ঠানও করেছি তাদের রাষ্ট্রীয় অনুষ্ঠান। এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে কি হলো, রাষ্ট্রপতির অনুষ্ঠানে এমন বিশৃঙ্খলা হলো যে আমাদের যারা ফরেন ডেলিগেট ছিলেন বিভিন্ন দেশের মানুষ, তাদেরকে আমি সরে যেতে দেখলাম। তো এই যে, এবং আরেকটা জায়গায় কেউ বক্তব্য রাখছিলেন, ওখানে পানির বোতল ছুঁড়ে মারা হচ্ছে। আমরা এখানে কি কি অসম্মান করছি, বক্তব্য দিলে ভুয়া স্লোগানও হয়েছে, ভুয়া স্লোগান মানে অনেক জায়গায়। আপনি পাবনাতে কোথায় একটা ইউনিভার্সিটিতে কি হয়েছে, আপনি যদি কালকে জুলাই যোদ্ধাদের নিয়ে যত আয়োজন ছিল সেই সব আয়োজনের চিন্তা করি, আপনি ওইখানে ভারত থেকে বক্তৃতা দিতে অসম্মান হয়েছে কি না সেটার বদলে আগে আমরা নিজেদের দিকে একটু দেখি না, আমরা কি তাদের জন্য তাদের প্রতি সম্মান রেখে আমরা কি অনুষ্ঠানগুলো করতে পেরেছি কিনা, সেটা আমার একটা প্রশ্ন। এবং আমি তো মনে করি যে আমরা সেই সম্মানটা নিজেরাই রাখতে পারিনি। সুতরাং ওইখানে ভারতের সাথে এইসব বিষয়ে আপনি প্রেস স্টেটমেন্ট করতে পারেন, যে প্রেস স্টেটমেন্ট করা হয়েছে তার যে ল্যাঙ্গুয়েজ এটা ডিপ্লোম্যাটিক কিনা, এইসব বিষয়ে আপনারা আলোচনা করতে পারেন, বা ফরেন অফিসকে এটা আলোচনা করতে হবে। কারণ ফরেন অফিসের বাইরে অন্য কোনো দল যদি এটা করতো, এটা যদি 11 দল দিত, জামাত দিত, এনসিপি দিত, তাহলে এটা কিন্তু কিছুটা হলেও বলা যেত না এটা তাদের রাজনৈতিক বক্তব্য। বাট ফরেন অফিস থেকে যখন একটা প্রেস স্টেটমেন্ট, সামাজিক যোগাযোগ দেখছি আমরা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, এবং যা যা বলা হয়েছে এটা কোনো ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজের কাছাকাছি যায়নি, মানে এটাতে একটা আমাদের বড় সমস্যা। সুতরাং ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমরা কতটা ডিপ্লোমেসিতে রাখবো, কতটা কথা বলবো ওপেন, কতটা কথা বলবো সামনাসামনি, কতটা কথা বলবো একের সাথে অপরে, এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে পররাষ্ট্রমন্ত্রী, অ্যাম্বাসেডরের সাথে অন্য কেউ, হাই কমিশনের সাথে তার লেভেলের কেউ, এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলোতে আমরা ইনভলভ হতে পারি। বাট এই বিষয়ে হয়তো আমরা একটু ওভার অ্যাক্ট করছি, এই বিষয়ে আমরা একটু ওভার অ্যাক্ট করছি, আমরা আরও একটু ভালোভাবে বিবেচনা করে কথাবার্তা বলতে পারি। খলিল ভাই, আপনি একটু মানে জানতে চাচ্ছি যে শহীদ ভাই যেটা বললেন যে মানে সম্মানের বিষয় অসম্মান করা হয়েছে, ভারতে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়, জুলাই যোদ্ধারা অসম্মান হয়েছে, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু আমরা গতকালকে যেটা দেখলাম, বিশৃঙ্খলা হয়েছে জুলাই যোদ্ধাদের সামনেই, এবং রাষ্ট্রপতির প্রোগ্রাম, রাষ্ট্রপতি সেখানে ছিলেন, বিদেশিরা ছিলেন, সেখানে যে প্রামাণ্যচিত্র ডকুমেন্টারি দেখানো হয়েছে, সেখানে এনসিপি বা অন্যান্যের পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল যে সঠিকভাবে তাদেরকে তুলে ধরা হয় না, এখানে অনেক ঝামেলা হয়েছে। আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ক্ষমা চাচ্ছেন যে সংশোধন করে দেব, তারপরও এনসিপিরা সেই অনুষ্ঠান বয়কট করে চলে গিয়েছেন, বিদেশিরা চলে গিয়েছেন, ফলে দেশেই তো আমরা তাদেরকে সম্মান দিতে পারছি না। মানে এই অভিযোগটা বিএনপির দিকে যে তারা এই প্রামাণ্য অনুষ্ঠানটা করেছেন, ফলে তারা ইচ্ছা করে এগুলো করেছেন, এমন অভিযোগ আপনাদের দলের দিকে? এই অভিযোগ বিএনপি বা সরকার মানে কোনোভাবে এড়ানোর সুযোগ নেই। কিন্তু আমাদের আরেকটি কথা মনে রাখতে হবে যে এইগুলা যারা তৈরি করে, এইগুলোর সাথে যারা সম্পৃক্ত, এখনও কিন্তু বর্তমান সরকার পরিপূর্ণভাবে রাষ্ট্র কাঠামো বলেন, মানে সরকারি মানে আমলাদের মধ্যে বলেন, তেমন কোনো কিছুই
একটু বলে রাখি, তাদের চলে যাওয়ার বিষয়ে রাষ্ট্রপতি একটা কথা বলেছেন, যেটা তো সংসদ নাই যে আপনি ওয়াকআউট করবেন, এটা একটা প্রোগ্রাম, আপনি চলে যাচ্ছেন। আমি সেই প্রোগ্রামটায় ছিলাম। আমি তাহলে তো আপনি নিজ চোখে সেটা দেখেছি। আচ্ছা, একটু প্রামাণ্য চিত্রে যেটা হয়েছে সেখানে রাষ্ট্রপতি মহোদয় খুব স্পষ্টভাবে বলেছেন, মহামান্য রাষ্ট্রপতি, যে যেখানে আবু সাঈদের ছবি নাই, যেখানে বেগম খালেদা জিয়ার ছবি নাই, সেটা যেহেতু অন্যদের ছবি আছে, এদের যেহেতু নাই, সেটাকে জুলাই যোদ্ধাদের প্রামাণ্য চিত্র বা ডকুমেন্টারি আমি এটা সঠিক হয়েছে বলে মনে করি না, স্পষ্টভাবে বলছে। এবং সেটা জুলাই ডকুমেন্টারি হতেই পারে না, এমনভাবেই বলেছে, খুব স্পষ্টতভাবেই বলেছে। এইটা নিয়ে যে বিশৃঙ্খলাটার সৃষ্টি হয়েছে, এটার প্রামাণ্য চিত্র আসার মানে দেখার আগ থেকেই এদের মধ্যে একটা মানে কি বলে যে উত্তেজনা ছিল, মানে প্রামাণ্যচিত্র দেখার আগেই। আচ্ছা, তখন থেকেই মনে হইতেছিল যে এখানে বোধহয় একটা ছোটোখাটো বিশৃঙ্খলা হবে। আচ্ছা, আমি ওই জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর, ওইটা উদ্বোধনী প্রোগ্রাম সেরে এখানে গিয়েছি, যে আমি মনে হয় আমি বোধহয় সবার পরে গিয়েছি, আমার পরে আর কোনো দর্শক ওইভাবে যায় নাই। আচ্ছা, তা আমি পিছনে বসেছিলাম, দেখছি এদের মধ্যেই দুইটা গ্রুপ, যোদ্ধাদের মধ্যেই একটা গ্রুপ বলতেছে যে তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হয় নাই, তাদের বক্তব্যের নাম খুব সীমিত। এখন একটা প্রোগ্রামে কতজনকে আপনি দিতে পারবেন, সেটা একটা ব্যাপার। হ্যাঁ, এটা তো স্বাভাবিকভাবেই এই আমরা যে পলিটিক্যাল প্রোগ্রামগুলোতে দেখি যে প্রত্যেক অঙ্গ সংগঠনের সেন্ট্রালি প্রোগ্রাম হলে হয় প্রেসিডেন্ট না হয় সেক্রেটারি একা বক্তৃতা করে। এখানে তো একটা অঙ্গ সংগঠন অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছে, তারা কিন্তু পারে না। তো সেই নিয়মের আমার মনে হয় যে হয়তো তারা বুঝতে পারে নাই, অথবা পরিকল্পিতভাবেই তাদের মধ্যে একটাই ছিল। আর প্রামাণ্য চিত্রটা আসার পরে তখন তারা আরেকটু হয়েছে। কিন্তু এখানে এইটা নিয়ে যে ভুল ত্রুটির বিষয়ে পক্ষে বিপক্ষেই দুইটা বিদেশিরা যে চলে গেল, এটা একটা ভুল বার্তা না? এটা তো রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম। অবশ্যই এটা ভুল বার্তা, এটা ভুল বার্তা এবং দুঃখজনক। তারা আমাদের চেহারাটা বুঝে ফেললো, আমরা কি করতে চাই, আমরা যে সুশৃঙ্খলভাবে করতে পারি না, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। এবং এনসিপির নেতা কি আক্তার হোসেন, সে বক্তব্যে কিন্তু বিভিন্ন কথা বলেছে। আর ওইখানে রাশেদ খান যখন দাঁড়ালো, তখন বোয়া শুরু হইল। এই যে একটা কালচার আমাদের দেশে শুরু হয়েছে, এখানে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী গেল কি রামিসারে মিরপুরে দেখতে, প্রধানমন্ত্রী গেল বোয়া স্লোগান। এই যে অবস্থাটা, এটা কিভাবে এই জিনিসগুলোকে আপনি কিভাবে দেখবেন, এটা আমাদের বুঝতে হবে। তো আমি যেটা মনে করি যে এই জুলাই যোদ্ধাদের শেখ হাসিনা বা এই বক্তব্যের মধ্য দিয়ে শুধু অবমাননা করেছে, আমি এটা মনে করি না। আমি মনে করি যেই যুদ্ধে শিশু, কিশোর, যুবক, ছাত্র, জনতা, শ্রমিক এই নিহত হয়েছে, এতে যে আত্মীয় স্বজন প্রায় ১৫০০ নিহত হয়েছে, ৩০,০০০ আহত হয়েছে, এদের আত্মীয় স্বজন বা দেশের মানুষের যে অনুভূতি, সেই অনুভূতিতে হাতুড়ি পিটানো হয়েছে, আমি এটা মনে করি। আপনি কি একটু বলবেন যে ওই যে বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় মানে ভারত, সেটি মানে সিদ্ধান্ত ঠিক করতে হবে ভারতকে, যেটা আমি আবু আলম শহীদ খানকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন যে দুই আসলে সম্পর্ক ঠিক কি হবে সেটা আমাদেরকেই ঠিক করতে হবে। উনি কোন বিবেচনায় বলেছে সেটার উত্তর উনি দিতে পারবেন। তো আমি যেটা মনে করি এগুলো না, আমি শুনেছি, কিন্তু এগুলো তো আপনার সাধারণত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই হয়। তবে আমি যেটা মানে আমার একটা পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে ভারতের সাথে কোনো আলোচনায় বিএনপি বা এই বর্তমান সরকার কোনো আলোচনায় কতটা সুবিধা করতে পারবে, এটা খুব মানে সন্দেহজনক। কারণ ভারত সবসময় চায় বাংলাদেশে একটা আগ্রাসী মনোভাব নিয়ে কর্তৃত্ব যাতে করতে পারে, এবং এইটা একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় গেলেই সম্ভব। এছাড়া তারা অন্য কোনো দল ক্ষমতায় থাকলে আমার মনে হয় না যে এই কর্তৃত্ববাদী বা আগ্রাসী মনোভাব নিয়ে এখানে কাজ করতে পারবে। তাদের আপনি কিছুদিন আগে শুনেছেন বোধহয় একটা বক্তব্যে, ভারতীয় পার্লামেন্টে প্রিয়াঙ্কা গান্ধী একটা বক্তব্য করেছেন। ইন্দিরা গান্ধী দেখেছি দুটোই, ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন করেছে আমেরিকাকে জবাব দেবার জন্যে, এবং বাংলাদেশকে মানে ভারতের জন্য আর কি সুবিধার জন্য স্পষ্টভাবেই বলেছে, যেটা বাংলাদেশের রাজনীতিবিদরা অনেকে, সবাই না, দীর্ঘদিন থেকে বলে আসছে। সে বিষয়টা কিন্তু
পরিষ্কার হয়ে গেছে। তো ভারতের সাথে আমাদের সম্পর্ক যেটা হওয়া উচিত, যেমন 2013 সালে বন্দি বিনিময় চুক্তি যেটা হয়েছে, সেই চুক্তি অনুযায়ী কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে যেহেতু ফেরত চাইছে, দেওয়া উচিত বা দেওয়ার কথা। যদি চুক্তি তো বাতিল হয় নাই, সুতরাং তারা কিন্তু সেটা দিচ্ছে না। তারা বড় রাষ্ট্র, তাদের মুরুলিপানা তারা বজায় রাখার জন্য কোনো কিছুই তোয়াক্কা করে না, যেটা একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে এই আচরণ মানে আমি মনে করি যে এটা কোনো গ্রহণযোগ্য আচরণ হইতে পারে না। তাদের মধ্যে এই 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 সহানুভূতি বা সহনশীলতা বাংলাদেশকে নিয়ে তাদের কখনো তারা দেখিয়েছে এটা মনে হয় না। বরং হাসিনা বলেছে ভারতকে যা দিয়েছে সারা জীবন মনে রাখবে। তার মানে এরকম বক্তব্যও কিন্তু বাংলাদেশের কোনো নেতা নেত্রী দিয়েছে বলে আমার জানা নেই। একমাত্র আওয়ামী লীগই বলেছে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। আওয়ামী লীগের নেতা এরা ভারতকে সাথে যে সম্পর্ক তারা যেইভাবেই করছে, মেনটেন করছে, এইরকম সম্পর্ক অন্য কোনো দলকে দিয়ে পারবে বলে আমি অন্তত মনে করি না। বিরতির পর এসে বাকি আলোচনা করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম আমাদের আলোচনা। আমরা কথা বলছি সম্পর্ক নিয়ে। সম্পর্ক বিষয়ে আবার একটু যেতে চাই আবুল মোহাম্মদ শহীদ খান। সেটি হচ্ছে যে যেটা বললেন খলিলুর রহমান ভিপি ইব্রাহিম, যে ভারত সবসময় মানে আওয়ামী লীগের সাথে সম্পর্কে বেশি আগ্রহী, বিএনপির সাথে না। বিএনপির সাথে সবসময় একটা আগ্রাসীমূলক আচরণ তাদের দেখেছে। তো বিষয়টাকে আসলে ওরকম কিনা? আপনি তো অনেক দিন ধরে না, মানে সাদা চোখে তো বিষয়টা ওরকম নয়। যে আমাদের তো বিএনপি তো ক্ষমতায় আছে, এখন আছে। তারপরে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় ছিলেন, তখন সার্ক হয়েছিল। তো সার্ক তো ভারতকে নিয়ে হয়েছিল, এবং সার্ক কিন্তু উনি যতদিন বেঁচে ছিলেন এবং তারপরেও অনেক দিন সার্ক ভালোভাবে কাজ করেছে। পরে পাকিস্তানের সাথে ভারতের যে দ্বন্দ্ব, সেই কারণে সার্কটাকে আমরা এগিয়ে। ভারতের সাথে আমাদের সবসময় কি অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সম্পর্ক তো সবসময় একই রকম? অফকোর্স আছে, এটা তো আছেই। এটা হলো যে আপনাকে ইউরোপ আর রাশিয়ার উদাহরণে যেতে হবে। আচ্ছা, আপনি রাশিয়ার সাথে এখন একটা যুদ্ধ চলছে না? জার্মানির সাথে 2টা মহাযুদ্ধ হয়েছে, যেখানে রাশিয়ার সাথে জার্মানের প্রতিদ্বন্দ্বিতা ছিল, এবং অনেক যুদ্ধ, 100টার বেশি যুদ্ধ হয়েছে ইউরোপের দেশগুলোর মধ্যে। আপনি এখন ইউরোপিয়ান ইউনিয়নের দিকে তাকান, আপনি আজকে তাকান না, আজকে রাশিয়ার থেকে জার্মানিতে গ্যাস না আসলে জার্মানিতে কোনো রান্নাবান্না বন্ধ হয়ে যাবে, শীতের সময় ওদের খাদ্য গরম হবে না। আর জার্মানি কী করতেছে? ইউক্রেনকে পুরোপুরি সাহায্য করছে। সো ওইটা একটা সামরিক বিষয়, ওইটা একটা রাজনৈতিক বিষয়। আর এটা হলো আপনার সম্পর্কের বিষয়, যে রাশিয়া গ্যাস বিক্রি করতে না পারে রাশিয়ার অসুবিধা, জার্মানি গ্যাস যদি না পায় জার্মানির অসুবিধা। সুতরাং আপনার সুবিধা অসুবিধা, এই জন্য আমি কাঁচামরিচের কথা বললাম না একটু আগেই। আপনি 3 দিন আগে কাঁচামরিচ আনছেন যে আপনার এখানে 400 টাকা দাম, আপনি ভাই ভারত থেকে কেন কাঁচামরিচ আনবেন? আপনি যান না, চায়না থেকে নিয়ে আসেন, টার্কি থেকে নিয়ে আসেন, আরও অন্য জায়গায় যেতে পারতেন। ভারত থেকে তেল আনতেছি না আমরা, আপনি নিউজ পেপার খোলেন না। এখনও তো আমাদের এনার্জি মিনিস্টার বলছে যে আরও বেশি ডিজেল আমরা ভারতের থেকে চাই, যাতে পাইপলাইনে বেশি ডিজেল সাপ্লাই করে। এমনকি আমি মনে করি যে আপনি রেলওয়ে ওয়াগনে ভারত থেকে ডিজেল আনতে পারেন যদি আপনি প্রয়োজন বোধ করেন, কারণ এটা আপনার ইজি। ভারত রপ্তানি করে, ডিজেল রপ্তানি করে, কোথায় করে জানেন? ইউরোপে করে, ইভেন আমেরিকায় করে। এই রাশিয়ান ক্রুড অয়েল কিনে যে ওরা যে বানিয়েছে ওদের যে রিফাইনারি, ওটা করার পরে ইউরোপে করে এবং আমেরিকায় করে। আর কোথায় করে জানলে আমরা অবাক হয়ে যাব, ইউনাইটেড আরব আমিরাতে করে। আমি বলবো জানি ওরাই, হ্যাঁ ওটা আমি নিজে অবাক হয়েছি যখন তথ্যটা দেখেছি আমি। ইউনাইটেড কারণ ইউনাইটেড আরব আমিরাতে ওদের রিফাইনারি প্রবলেম আছে, সুতরাং তাদের ক্রুড অয়েল আছে কিন্তু তাদের ব্যবহারযোগ্য যে অয়েল সেটা নেই, সুতরাং ভারত ওখানে রপ্তানি করে। তো আমরা ভারতের কাছে আরও বিপুল পরিমাণ ডিজেল আনলে তো আমাদের ঝামেলাটা কম হয়। এবং এই যে ভারতের সাথে আপনার যে অর্থনৈতিক যে সম্পর্ক, সেই সম্পর্কতে আমরা লাভবান হব, কারণ আমরা যে দামে আলু কিনতে পারবো, আমরা যে দামে চাল কিনতে পারবো, আমরা যে দামে আপনার কাঁচামরিচ কিনতে পারবো বা যাই কিনি, মসুর ডাল কিনতে পারবো, যেটাই আমাদের প্রয়োজন যদি আমরা কিনতে চাই, তার যে পরিবহন খরচ এটা অনেক কম। আপনি এই একই জিনিস আমেরিকা থেকে আনতে পারেন, ভারত থেকে গম না আনে আমেরিকা থেকে আনেন, কিন্তু আমেরিকা যদি ভারতের দামেও দেয়, ভারত তো কম দাম দিবে, আমেরিকা স্বাভাবিকভাবে তাদের গম অনেক ভালো বলবে,
তাদের গমের মান অনেক ভালো, বেশি দাম দেবে। Transport cost আর ট্রান্সপোর্টটা কত কস্ট? Transport সুতরাং আপনাকে যখন ভারতের সাথে আমাদের সম্পর্ক আলোচনা করব, তখন আমাদের রাজনীতিবিদ, আমাদের জনগণ এবং আমরা যারা সাধারণ মানুষ আছে, যাদের খেটে খাওয়া মানুষ, যাদের নুন আনতে পান্তা ফুরায়, যাদের দ্রব্যমূল্য যাদেরকে আঘাত করে, তাদেরকে বিবেচনা রাখতে হবে যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা ভালো হতে হবে। তার মানে এই না যে ভারতের প্রতি আমরা একদম অনুগত একটা রাষ্ট্র হয়ে যাব। আমরা অনেক আগে এটা আমরা চাইও না। ছাত্র অবস্থায় স্লোগান দিতাম, সিকিম নয়, ভুটান নয়, এদেশ মোদের বাংলাদেশ। তো এখনো আমরা ওইটাই বলি, আমরা সিকিম ভুটান হব না, আমরা বাংলাদেশ। আমরা বাংলাদেশের মতো থাকবো এবং আমার বাংলাদেশের যে নেতারা আছেন তারা এমনভাবে ডিল করবেন, বাংলাদেশের যে ব্যবসায়ী নেতারা আছেন, বাংলাদেশের যে সাহিত্যের নেতারা আছেন, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, সাংবাদিক, সবারই একটা কাজ হচ্ছে যে আমরা ভারতের সাথে যে সম্পর্কটা করব সেখানে যেন উইন উইন সিচুয়েশন থাকে, সমতার ভিত্তিতে সমতার ভিত্তিতে। এখন আপনি ওই সমতা তো কখনই হবে না। ভাই বলুক না, তার প্রতিবেশী যদি খুব বিশাল সম্পদের অধিকারী হয়, হ্যাঁ, তার প্রতিবেশীর যদি ক্ষমতা বেশি থাকে, সে কি তার পাশের প্রতিবেশী কি সেম ব্যবহার পাবে না হয়তো, কিন্তু আমরা চাবো যে আমরা সেম ব্যবহার যেতে পাই, আমরা চাবো এটা। এবং সেটা আমাদের নেগোসিয়েশন ক্যাপাবিলিটির উপর নির্ভর করবে, আমরা কতটা নেগোসিয়েট করতে পারতেছি, কতটা আমরা সহনশীলভাবে জিনিসগুলো দেখছি। ওদের সাথে তো আমরা মানে এটার কোনো সম্পর্কের উপর এটার কোনো কি মিলিটারি সলিউশন আছে? না, এটা নাই, এটা ক্লিয়ারলি আমাদের বুঝতে হবে। উই ডু নট হ্যাভ এ মিলিটারি সলিউশন। ভারতের সাথে আমাদের যে ধরেন কাটাতার সম্পর্কের বাইরে তো আমরা ইভেন আমাদের বার্মার সাথে কিন্তু মিলিটারি সলিউশন নাই। এগুলো ক্লিয়ারলি আমাদের জনগণকে বুঝতে হবে। আমরা ভারত তো দূরে রাখেন, বার্মার সাথে আমরা মিলিটারি সলিউশন করতে পারবো না। করতে পারলে তো আমরা এখন রোহিঙ্গাদেরকে সব মিলে গোলাগুলি করে আমরা ওই জায়গাটা দখল করে সব রোহিঙ্গারে ওখানে দিয়ে দিতে পারতাম। পারবো না আমরা, এটা আমরা জানি। আমরা পারবো না, এই জন্য আমরা ওই সলিউশনে যাচ্ছি না। সুতরাং আমরা যারা চিন্তা করি, যারা এই দেশকে নেতৃত্ব দিতে চান, তাদের মধ্যে যতই অন্য কোনো কারণে ভারত বিরোধিতা থাকুক, বিরোধিতার অনেক কারণ থাকতে পারে, মোদি সাহেব যে কাজ করবে আমরা এটা সমর্থন করব। এই যে গরুর বিষয়ে, একটা মুসলমানের ফ্রিজের মধ্যে আপনি গরুর মাংস ঢুকা দিয়ে তারপরে আপনি ওখানে একটা হাঙ্গামা করবেন, তারপরে তাকে কতল করে ফেলবেন, আমরা তো এগুলো সমর্থন করবো না, নিশ্চয়ই আমরা প্রতিবাদ করব। আমাদের কাঁটাতারের বেড়াতে যদি ফেলানির মতো কাউকে ঝুলায় মেরে ফেলা হয়, আমরা কি বসে থাকবো? আমরা প্রতিবাদ করবো। আমরা আমাদের পানি দরকার, পানির জন্য আমরা অবশ্যই পানি চাইবো, ডিমান্ড করবো আমাদের পানি দিতে হবে। পাশাপাশি আমরা অন্যান্য জিনিসগুলো ঠিক করব। তো এই সম্পর্কটাকে অনেক গভীরভাবে চিন্তা করতে হবে। অনেক দিন গেছে কিন্তু, আমরা লাস্ট 55 বছর, মানে শেখ হাসিনার সময় কি বলছে ভাই তো বললেন, কি স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক দিয়ে দিছি, তারপরে গোলামির চুক্তি, এগুলো কিন্তু অনেক আলোচনা হয়েছে। এখন পর্যন্ত দেয়ার ইজ নোবডি ইন বাংলাদেশ একটা সামনাসামনি নিয়ে এসে বলছে যে এইখানে এইটা গোলামির চুক্তি, এই ধারাটা আছে। সো আমি আপনাদের অনুষ্ঠানে এবং অনেক অনুষ্ঠানে ক্লিয়ারলি বলছি, বাংলাদেশের সাথে ভারত সহ বিভিন্ন রাষ্ট্রের যেসব চুক্তি হয়েছে এটা পার্লামেন্টে আনেন, পার্লামেন্টে আলোচনা করেন। ইন্টারিম গভর্নমেন্টের সময় এই চুক্তিগুলো দেখানো যেত না, সব ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বই ছিল, যেহেতু তারা বারবার বলছে গোলামির চুক্তি, তারা কি একটাও চুক্তি করছে? আর আপনি এখনই চুক্তি দেখতে চান, আপনি ফোনটা খুলেন, ভারতের ওয়েবসাইটে যান, এভরি চুক্তি ইজ দেয়ার, প্রত্যেকটা চুক্তি এখানে আছে। একই চুক্তি, ওই যে 25 বছরের গোলামির চুক্তি, ভাই আমি তখন ছাত্র ছিলাম, আমিও কিন্তু এটার জন্য অনেক মিছিল করছি গোলামির চুক্তির বিষয়ে। কিন্তু 25 বছরের যে চুক্তি, যে ভারত যে রাশিয়ার সাথে চুক্তিটা করেছিল আর ভারতের সাথে আমরা যে চুক্তি করছি মুক্তিযুদ্ধের আগে, একই চুক্তি, একই রকম চুক্তি, সেম ওয়ার্ডিং। তো এইসব নিয়ে আমাদের অনেক আলোচনা করতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে কি চাই। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা বাংলাদেশ থাকব এবং বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাপারে আমরা আপোষ করব না। আমাদের যে সমস্ত জিনিস নিয়ে ভারতের সাথে আমাদের আলোচনা আছে, সেই আলোচনাগুলো করব, নেগোশিয়েট করব। বিশেষ করে পানি আমাদের অনেক দরকার, বর্ডারের সিকিউরিটি আমাদের দরকার, বর্ডারে কোনো ক্লিং হবে না, এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য ইস্যুতে তো আমরা সমাধান পেয়েছি অলরেডি। আচ্ছা, আসবো আমি আপনার কাছে। খলিল রহমান, আপনি যদি এই বিষয়ে বলতে চান বলতে পারেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অন্যটা। সেটি হচ্ছে যে একটু ভিন্ন প্রশ্ন করি। গণভোটের গণরায় মেনে না নিলে তাহলে 24-এর মতো 26-এও আর একটা বিপ্লব হবে, এই হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির, আজকে হুঁশিয়ারি দিয়েছেন। তো আর একটা বিপ্লব কি আসছে? এটা অনেকটা স্ট্যান্ডবাজি বলতে পারেন। আজকে যে এই আপনার কি, এটা কার, মানে জামায়াত নেতার বক্তব্য? যার বক্তব্য তারই এটা স্ট্যান্ডবাজি। নিশ্চয়ই জামাতের আমির বক্তব্য দিছে, এটা উনি বলেছেন, হেফাজতের স্ট্যান্ডবাজি না, এটা তারই স্ট্যান্ডবাজি। এখানে গণরায় নিয়ে যে কথাটা বলা হয় যে 71% লোক এই কি বলে যে সংবিধান সংস্কারের জন্য বা জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছে। আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, 71%-এর মধ্যে 51% মানে 51%
ভোট কিন্তু বিএনপির। এই 71% এরাই 51%কে বিএনপিকে ভোট দিয়েছে, নাম্বার 1। নাম্বার 2, এই আলোচনার মাধ্যমে বা এই জুলাই সনদ আপনার কি বলে যে করবে না, এই সংবিধানে অন্তর্ভুক্ত করবে না, এরকম কোনো কথা কিন্তু বলে নেই। আমি যদি একটা পাল্টা প্রশ্ন করি যে ওনারা ক্ষমতায় ছিলেন 18 মাস যারা এই সকল বক্তব্য দেয়, আর বিএনপি ক্ষমতায় আসলো 5 মাস। 18 মাসে তারা কি করেছে? এই জামাত তো 18 মাস ক্ষমতায় ছিল না, ক্ষমতায় তো ছিল ডক্টর ইউনূস। ইনডাইরেক্ট জামাত এবং এনসিপি দেশটাকে চালাইছে, এটাকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। ইনডাইরেক্ট আর কি। আচ্ছা, তারা যে আরাম, যে সুযোগ সুবিধা পেয়েছে, এখন তাদের অন্তর্জালা তো সেইখানে, সেই পরিমাণ আরাম সুযোগ সুবিধা। তারাই তো বলেছে আমরা অবাধে গণভবনে যেতে কি প্রধান উপদেষ্টার রুমে যেতে পারি, কথা বলতে পারি, সুযোগ সুবিধা বিভিন্ন রকম। ইভেন একজন উপদেষ্টা সার্জিস আলম তার শ্বশুরের পর্যন্ত বিচারপতি বানিয়ে দিছে। ওনারা তো কম কিছু করেন নাই, করেছেন। এখন আমি যদি আরেকটু পিছনে আসি, দেখেন এই সনদ যেদিন স্বাক্ষরিত হয় সংসদের দক্ষিণ প্লাজায়, সেদিন বৃষ্টি ছিল। আপনি ছিলেন নিশ্চয়ই অনুষ্ঠানে? হ্যাঁ, বৃষ্টি ছিল। এখানে এনসিপি সেদিন আসেনি নাই, জামাত আসছে শেষের দিকে, ছাতি মাথায় দিয়ে এসে স্বাক্ষর করছে। কিন্তু বৃষ্টি হলে তো ছাতি না, যাই হোক আসছে। না, আমি এটা ছাতি মাথায় এটা বুঝাইতে চেয়েছিলাম যে তারা বৃষ্টির অজুহাতে বলতে পারতো যে আমাদের আজকে না কালকে করব। আচ্ছা, তার মানে তারা কিন্তু এসে স্বাক্ষর করছে। স্বাক্ষর করে কি করলো? সন্ধ্যার সময় এনসিপির অফিসে গেছে, যে নিয়ে বলছে যে আমরা আমাদের স্বাক্ষর প্রত্যাহার করব। তারপরে তার মানে এনসিপি নাখোশ হয়েছে, এই জন্য এই কথা যে বলছে। আর এনসিপি কিন্তু আরো পরে, অনেক পরে স্বাক্ষর করছে। আচ্ছা, এই সনদের আপনার 28 অনুচ্ছেদে ছিল এই সনদ স্বাক্ষর হবার পরে যে যত নির্বাচন হবে, প্রত্যেক নির্বাচনে 5% নারীর আসন সরাসরি ভোটে নির্বাচিত হবে। এখানে কিন্তু আপনার জামাত ইসলাম কোনো প্রার্থী দেয় নাই। তারা যে বড় কথা বলে, তারাই তো সনদ সর্বপ্রথম লঙ্ঘন করেছে। সেকেন্ড থিং হচ্ছে, এই সনদে উল্লেখ আছে যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে। এখন সংসদের লবিতে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় বিরোধী দলের নেতাকে বলেছিলেন যে আপনারা ডেপুটি স্পিকারের নাম দেন। তিনি হাসতে হাসতে বলেছেন যে আমাদের আরও কিছু নাম দিতে হবে, মানে প্যাকেজ ডিল করার একটা পরিকল্পনা ছিল তাদের, আরও কিছু চাহিদা আছে। কিন্তু জুলাই সনদে তো অন্য কোনো চাহিদা ওখানে উল্লেখ করা নেই, ওখানে ডেপুটি স্পিকার দেওয়ার কথা। তারা কিন্তু এখন পর্যন্ত সেই ডেপুটি স্পিকার পদটি দেয় নাই। কিন্তু তারা জুলাই সনদ নিয়ে বাস্তবায়নের জন্য নানা কথা বলতেছে। বিএনপি এবং গতকালও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং এটার প্রত্যেকটা ধারা উপধারা বাস্তবায়ন করবে। কিন্তু এই সনদটার যেগুলা আছে, ধারা উপধারা যতগুলো আছে, এইগুলা বাস্তবায়ন করতে গেলেও তো একটা সময়ের ব্যাপার। সেই সময় তারা দিতে চায় না এবং তারা এই বিষয় নিয়ে কোনো আলোচনায় আসতে চায় না। তার বারবারই তো বলছে বিপ্লব অনিবার্য, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে, বৃহত্তর আন্দোলন। আর কি বিপ্লব হবে এই দেশে? বিপ্লব এবং গণ অভ্যুত্থান দুইটা কিন্তু এক জিনিস না। কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে, বিপ্লব হলে দেশের সংবিধান বাতিল হয়ে যায়। বিপ্লব, আমরা 71-এ কি এই দেশের একটা মানচিত্র পেয়েছি, পৃথিবীর মানচিত্রের মধ্যে যুক্ত হয়েছে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র। আমাদের স্বাধীন পতাকা পেয়েছি, আমাদের অনেক অর্জন আছে। জুলাই গণ অভ্যুত্থানকে আমি ছোট করে দেখি না, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের প্রতি আমার সম্মান রেখে আমি বলতে চাই, কৃতজ্ঞতা প্রকাশ করেই বলতে চাই যে তাদের যে জুলাই নিয়ে তাদের যে বক্তব্যটা, এই বক্তব্যটা তারা কার্যকর ক্ষেত্রে না, যে এটা নিয়ে তারা রাজনীতি করছে, আমি যেটা মনে করি। এবং জুলাইকে তারা ধারণ না করে জুলাইকে তারা বিকৃতভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। কারণ এদেশের যে জুলাইয়ের মধ্য দিয়ে আমরা একটা ফ্যাসিস্টকে হারিয়েছি, মানে কি বিতাড়িত করেছি এবং জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই দেশের কোটি কোটি মানুষ যারা নির্যাতিত নিষ্পেষিত ছিল, এবং আমরা দীর্ঘদিন, আপনি জানাবার কথা, আপনার লগে যোগাযোগ হয়েছে, এই ঘরে থাকতে পারি নাই, বাড়িতে থাকতে পারি নাই, এলাকায় যেতে পারি নাই,
এখন অন্তত সেইটা হয়েছে, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু তারা যেইভাবে বিএনপি এই যে ছাত্র জনতার আন্দোলন, বিএনপি কিন্তু কখনোই বলে নাই যে এটা বিএনপির ক্রেডিট, এটা বিএনপি করেছে। গতকাল তো প্রধানমন্ত্রী পরিষ্কার করেছেন জনগণই হচ্ছে জনগণই হচ্ছে আচ্ছা মহানায়ক, এবং এই কারণেই কিন্তু আমাদের মাননীয় মহাসচিব বলেছেন যে বিএনপির সম্পৃক্ততা নাই। এখন প্রশ্ন হচ্ছে এই কথাকে তারা এমনভাবে বিকৃতভাবে উপস্থাপন করে, তার মানে বিএনপি জনতার মধ্যে কি বিএনপির লোক নাই, ছাত্রের মধ্যে কি বিএনপির লোক নাই? ওয়াসিম আকরাম কার চিটাগংয়ের, সে তো ছাত্র দলের। কৃষক দলের নোয়াখালীতে 5 জন মারা গেছে, আমাদের ঢাকা মহানগর দক্ষিণে মারা গেছে। আমি আমার প্রিয় সংগঠন কৃষক দল, এখানে প্রায় আমাদের এই আন্দোলনে প্রায় 20-এর কাছাকাছি লোকজন মারা গেছে, মানে কৃষক দল থেকে। আমি এই জন্যই তো বলছি যে এই আন্দোলনটা ছাত্র জনতা সম্মিলিতভাবেই আন্দোলনটা করেছে এবং আওয়ামী লীগের মানে দাগি মানে বড় দাগের নেতা ছাড়া যারা সমর্থক তাদের অনেক সন্তানেরাও কিন্তু আসছে। কারণ যখন ছোট শিশু তাকে যখন গুলি করে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে, তখন এই দেশের মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে এবং তারা রাস্তায় নেমে এসেছে। আত্মীয় স্বজন পরিজন যারা আছে দেশের মানুষ, যে আমার সন্তান এভাবে রাস্তাঘাটে মার খাবে বা মরে যাবে, আমরা কি বসে থাকবো? তখন আর দিক চিন্তা করে নাই। তো এই কারণেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন যে এই আন্দোলনের মহানায়ক জনগণ। বিরতির পরে এসে সেই আলোচনা একটু করতে চাই। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরলাম আমাদের আলোচনা। আমরা কথা বলছিলাম সম্পর্ক নিয়ে। যেতে চাই একটু আবুল মোহাম্মদ শহীদ খান, আপনি এই যে খলিল রহমান ইব্রাহিম যেটা বললেন সম্পর্কের বিষয় এবং জামায়াতের সম্পর্কে প্রশ্ন করেছিলাম, একই প্রশ্ন যে আসলে ধরেন বিপ্লব বলবো না গণ অভ্যুত্থান বলবো? বিপ্লব হয় বহু বছর পরে, বহু বছর ধরে বিপ্লব হয়। গণ অভ্যুত্থান 36 দিনে তার বিপ্লব হয় না, তাই না? এটা গণ অভ্যুত্থানই বলা হচ্ছে সবাই। তারপরেও আজকে তিনি বলেছেন যে এই 26-এ আর একটা বিপ্লব হবে যদি গণভোটের গণরায় মেনে না নেওয়া হয়। এরকম হুঁশিয়ারি গতকালও দিয়েছেন যে বিপ্লব অনিবার্য, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। নাহিদ ইসলাম একই কথা বলছেন যে ঢাকা থেকে বৃহত্তর আন্দোলনের ডাক আসবে, আপনারা প্রস্তুত থাকেন। এখন এই একটা গণঅভ্যুত্থান থেকে আমরা উঠলাম, দেশের অবস্থা তো এখন খুব বেশি ভালো না, কর্মসংস্থান নেই, বিনিয়োগ নেই, নানান রকম সমস্যা আছে। তারপর আবারও একটা গণঅভ্যুত্থান বা বিপ্লব যেটাই বলি, তা আমরা তো কি করবো? না, ওনারা তো একটা পলিটিক্যাল পার্টি এবং 11 দলের একটা সংগঠন আছে। আজকে তো ওরা বোধহয় সচিবালয়ের কাছে লং মার্চ টু সচিবালয় পর্যন্ত ছিল আর কি। তো সেখানে মনে হয় এই কথাগুলো সেখানে জি। তো ওনারা বিপ্লব এবং গণ অভ্যুত্থান অথবা আন্দোলন এগুলোকে গুলিয়ে ফেলছেন কিনা এটা একটু চিন্তা ভাবনা করতে হবে। কেন ওনারা যে বিপ্লবের ডাক দিলেন সেই বিপ্লবটা কি? এটা তো আর নিশ্চয়ই সমাজতান্ত্রিক বিপ্লব না। তাহলে তো এটা কি বিপ্লব সেটা একটু পরিষ্কার করতে পারেন উনি। আমি জানি না ওনারা কোন বিপ্লবের ডাক দিচ্ছেন। ওনারা যদি গণ আন্দোলনের ডাক দেন বা আন্দোলনের ডাক দেন, এটা ওনাদের রাজনৈতিক অধিকার, ডেমোক্রেটিক রাইট। ওনারা বলতেই পারেন যে এইসব বিষয়ে আমরা আন্দোলন করব, আমরা পার্লামেন্টে আছি, পার্লামেন্টের ভেতরে বাইরে। এটা তো আমাদের অনেক পুরানা কথা যে আমাদের এই দেশগুলোতে পার্লামেন্টের ভেতরে এক ধরনের আন্দোলন হয়, প্রতিবাদ হয়, তারপরে ওয়াকআউট হয়, অনেক কিছু হয়, এবং বাইরে এসেও তারা গণ আন্দোলনে গণমানুষের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে আন্দোলনে সম্পৃক্ত করতে পারেন। আপনি যেটা বললেন যে এই যে 5 মাসের মাথায় সরকারের বিরুদ্ধে এরকম বিপ্লবের ডাক দেওয়াটা একটু লাগছে যে মানে এটা কি মানে যৌক্তিক কিনা, মানে একটু এখন ওনাদের বক্তব্য মানে যৌক্তিক কিনা এটা একটা কোশ্চেন। এবং কিসের জন্য আপনি ওই যে কি গণভোটের রায় মেনে না হলে এখন এই গণভোট সম্পর্কে অনেক কথা আছে বারবার, যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা গণভোটের বিষয়টা মানে যে সংস্কারের বিষয়টা তারা লাইন টু লাইন অক্ষরে অক্ষরে পালন করবেন। বাট বিএনপির কাছে যে সংস্কারটা আছে সেই সংস্কার তো ওনারা যেটাতে সাইন করেছেন ওখানে তাদের নোট অফ ডিসেন্ট দেওয়ার বাইরে যেটা সাইন করেছেন। সো বিএনপি কিন্তু তার যে বক্তব্যটা যখন দেয় তখন ওটাকে আমি একজন নাগরিক হিসেবে মনে করি বিএনপি তার বক্তব্যটা বলছে, আমি যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি এগুলোতে আলোচনা করতে হবে, আমার যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট নাই সেগুলো নিয়ে আমরা সামনে এগিয়ে যাব, এটা পরিষ্কার। কিন্তু জামাত তো এখানে জামাত না বলে যদি আমরা ইউনূস গভর্নমেন্টের কথা বলি, ইউনূস গভর্নমেন্ট তো বিএনপির সাথে একটা কি বলা যায় একটা প্রতারণার আশ্রয় নিয়েছিল। প্রতারণাটা এরকম যে ওই যে যখন যে গণভোটটা হলো সেই গণভোট নিয়ে তো অনেক আলোচনা হয়েছে, সেই গণভোটের 48টা কোশ্চেন ছিল, তার আবার প্যারা ছিল। ভাই আমি সত্যি কথা আমি জানি না উনি ভোট দিচ্ছেন না দিচ্ছেন উনি বলবেন,
আমি বুঝতে পারিনি, এই জন্য আমাকে ভোট দেওয়া থেকে আমাকে বিরত থাকতে হয়েছে। কারণ আমি কোনটা হাঁ দিব, এর কতগুলো আমার কাছে মনে হয়েছে ভালো, কতগুলো মনে হচ্ছে এটা ঠিক না। এবং যে অর্ডারটা, সাংবিধানিক আদেশ, এই আদেশটা তো অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারে না। মানে তৎকালীন যে প্রেসিডেন্ট ছিলেন শাহাবুদ্দিন সাহেব, তিনি কিন্তু এই আদেশ জারি করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র অধ্যাদেশ জারি করতে পারে, তো সাংবিধানিক আদেশ জারি করতে পারে না। তারপর তো উনি বললেন যে ওই যে 71% ভোটের কথা বলা হয়, সেখানে তো বিএনপির শেয়ার আছে। বিএনপি যদি 51% ভোট পেয়ে থাকে, আর যদি 71-এর বাইরে যা আছে 30% না ভোট পড়ছে, তাহলে 30% আর বিএনপির 51% যোগ দিলে তো 81% না ভোট হয়ে যায়, যদি বিএনপি এটা মানতে না চায়। তো সেটাও তো একটা অঙ্ক আছে, একটা স্ট্যাটিস্টিক্স আছে। তারপরে ওনারা কিন্তু পার্লামেন্টে যখন করলেন, শপথ নিলেন, তখন ওনারা কি একটা সাংবিধানিক পরিষদের শপথ নিয়ে বসলেন, যেটা কোনো আমাদের শুরুতেই সেই দিনই, তাই না, দুটো শপথ নিলেন, যেটা বিএনপি নেয়নি। তো প্রথম দিনই তো, এবং এই শপথটা করতে আসলো, এটা আমাদের সংবিধানে নেই। এই শপথটা আমাদের যে নির্বাচন কমিশন আছে, এরা করতে হাজির করলো, সেটাও একটা প্রশ্ন। তো এই যে এইসব এর মধ্য দিয়ে আমরা কি জল ঘোলা করার চেষ্টা করছি কিনা, মানে অযথা আমরা একটা বিষয়ে ঘোলা করার চেষ্টা করছি কিনা, বাকি জিনিসগুলো তো আলোচনা হতে পারে। যেমন ধরেন যে বিএনপি তো মনে করে যে তাদের 31 দফায় ছিল একটা উচ্চ কক্ষ। আমি একজন নাগরিক হিসেবে মনে করি উচ্চ কক্ষ উইল বি এ ওয়েস্ট অফ গভর্নমেন্ট মানি অ্যান্ড পাবলিক মানি। এই উচ্চ কক্ষের কোনো দরকার নেই। আমাদের যে পার্লামেন্ট আছে, এটাকে যদি আমরা শক্তিশালী করতে পারি, পার্লামেন্টের মধ্য দিয়ে যদি আমরা সমস্যাগুলো রিজলভ করতে পারি, তাহলে উচ্চ কক্ষের কোনো প্রয়োজন নেই। কিছু লোককে আপনি উচ্চ কক্ষের মেম্বার করে কী করবেন? বিএনপি এটাও বলেছে 31 দফায় যে তারা রাষ্ট্রপতির কিছু ক্ষমতায়িত করতে চায়। বাট এটাও আমার কাছে মনে হয় এটা একটা অদ্ভুত বিষয় হবে, কারণ আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আপনি রাষ্ট্রপতিকে কী ক্ষমতা দেবেন? অনেক কিছু ক্ষমতা দেওয়া তাকে সম্ভব না। তাহলে দেশটা কি ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন চলবে কিনা? তাহলে আপনাকে বিএনপিকে তাহলে পার্লামেন্টারি ডেমোক্রেসি বাদ দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকারে তারা ফেরত যেতে পারেন, যেটা 90 সালে তারা ছিলেন। 90 সালে যখন 91 সালে ইলেকশন করেছেন, তখন বিএনপির কিন্তু যে কনস্টিটিউশন ছিল, সেখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। যেহেতু তারা 3 জোটের সাথে এক হয়েছিলেন, বলেছিলেন যে আমরা পার্লামেন্টে ফেরত যাব, তাহলে কিন্তু বিএনপি তার কনস্টিটিউশনের বাইরে যে পার্লামেন্টারি সিস্টেমে ফেরত গেছে। তাহলে আপনি আমেরিকান সিস্টেম করেন, চেক অ্যান্ড ব্যালেন্স হবে। কিন্তু আমি যদি সিস্টেম পার্লামেন্টারি রাখি, তারপরে বলবো রাষ্ট্রপতিকে এই ক্ষমতা দিতে হবে। এখন ওনাদের মাথায় কি এমন কেউ আছে যাকে রাষ্ট্রপতি করে ওনারা বিএনপিকে বিপদে ফেলতে চায়? সেটা তো ওনারা পারবেন না, কারণ রাষ্ট্রপতিকে ক্ষমতাই তো করার পরে যে ভোটটা হবে, বিএনপির কাছে তো 200+ ভোট আছে। আপনি তো ওনারা যাকে ঠিক করবে তিনি ভোট পাবেন। তো ওইখানেও রাষ্ট্রপতিকে আপনি ক্ষমতায়িত করবেন এইসব জায়গায়। 70 অনুচ্ছেদ 70 অনুচ্ছেদ নিয়ে আলোচনা হতে পারে, এবং এখানে ক্লিয়ার কাট যদি কোনো বাজেট, অর্থ বিল, আর গভর্নমেন্টের যে নো বিল, সেটার ছাড়া আর বাকি সবে আপনি ওপেন করতে পারেন। এগুলো আলোচনা করতে হবে। আলোচনা করে ঠিক করেন না ভাই, সুযোগ আছে তো আলোচনা করার। আপনার বিপ্লব করার কোনো দরকার নেই, কিন্তু আপনি কোন বিপ্লব করতে চান এটা পরিষ্কার করতে হবে। কেননা লাস্ট লাইন বলে শেষ করি, কেন 5ই আগস্টের আগে আমরা যে কথাগুলো বলেছিলাম, আমরা যে আচরণ করেছিলাম, আমরা স্বাধীনতার কথা বলেছি, আমরা ইভেন বঙ্গবন্ধুর কোটেশন ব্যবহার করেছি, বৈষম্যহীন বাংলাদেশ, আমরা আমার সোনার বাংলা গান গেয়েছি, আমাদের জাতীয় পতাকা রেখেছি। 5ই আগস্টের পরে দেখা গেল 6 তারিখ থেকে ওগুলোর বিরুদ্ধে আমরা চলে গেলাম। সো আপনি কি বলছেন ভাই, পরিষ্কার পরিচ্ছন্ন করে বলেন, তাহলে জনগণের বুঝতে অসুবিধা হবে। তারপর জনগণ যদি সমর্থন করে, আমার তো কোনো আপত্তি নেই। খলিল রহমান, আপনি আসলে কোনো প্রশ্ন নয়, যদি আসলেই জামাত ইসলাম কোন ধরনের বিপ্লব চাচ্ছে এটা তার তো আসলে পরিষ্কার করছে না, তারা গণভোটের কথা বলছেন। আপনি আবু আলম শহীদ বলেন তিনি বুঝতে পারেননি, ফলে ভোট দেন নাই। আপনি কি বুঝতে পেরেছিলেন বা আপনি কি ভোট দিয়েছিলেন কিনা? আমি এটা ব্যক্তিগত প্রশ্ন করে ফেললাম। আমার কথা তো বহু মানুষের শুনছে, সুতরাং সত্য কথাই বলতে হয়। আমি মেন্টালি ডিসিশন নিয়েছিলাম যে আমি না ভোট দিব, কিন্তু দলের মাননীয় চেয়ারম্যান, উনি তখন প্রধানমন্ত্রী হন নাই, উনি শেষের দিকে হা ভোটের ক্যাম্পেইন করলেন। তো সুতরাং যেহেতু দল করি, দলীয় সিদ্ধান্তের কারণে আমি হা দিয়েছি। কিন্তু এই হা ভোটটাকে নিয়ে যেরকমভাবে ওনারা বিতর্ক করছেন, যে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, অনেক কিছু, এই কিন্তু যেমন যে কথাটা বললেন যে আপার ক্লাস হাউস, যেটা উচ্চকক্ষ, উচ্চকক্ষ, এইগুলা অত্যন্ত মানে ব্যয় বাড়িয়ে কি করবে, বিএনপির পরিকল্পনা আছে, এখনই করতে হবে। বিএনপি কিন্তু এই কথা বলে, ওভারনাইট তো আসলে কোনো কিছু করা যায়ও না, চাইলেও হয় না। বিএনপির পরিকল্পনায় আছে, কিন্তু দেশের অবস্থা তো বুঝতে হবে। আপনাদের জানা থাকবার কথা যে এবার বাজেটে একটা রেওয়াজ আছে যে একটা নৈশভোজ হয় শেষে,
সেটা তো হয়নি। হয় নাই, দেখলো যে যখন এখানে 50 লাখ টাকা খরচ হবে, বাজেট, তখন মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে দয়া করে সবাই যার যার বাড়িতে যা খাবো, এই টাকা অন্য কাজে লাগানো যাবে। হ্যাঁ, তো এরকম। তারপরে আপনি জামাত ইসলামের যে কথাটা বললেন, অ্যাকচুয়ালি জামাত ইসলামের কথা মানে বলতে গেলে অনেক কথাই আসে। তাদের নাম ইসলাম। মাওলানা ভাসানী সাহেব বলেছিলেন যে আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ দিয়েছেন, বিধান দিয়েছেন ইসলামের, সৃষ্টি করেছেন ইসলাম, আর শয়তান সৃষ্টি করেছে জামাত ইসলাম। আপনি দেখেন এই জামাত ইসলাম তারা যা বলে, পর্দার কথা বলে, তারা খুব সুন্দর সুন্দর ইসলামিক রাষ্ট্র কায়েম করবে। আবার আপনি ফেসবুক এবং পত্রপত্রিকা ভিডিওগুলো দেখেন, প্রতিনিয়ত তারা আকাম করছে, হোটেলে যাচ্ছে, ধরা পড়লে সেকেন্ড ওয়াইফ। আরে বাবা, তোমাদের ফার্স্ট ওয়াইফ নাই, সেতে ফার্স্ট ওয়াইফ নিয়ে তো কখনো এই হোটেলে যাও না। তো সেকেন্ড ওয়াইফ ধরা পড়লেই সেকেন্ড ওয়াইফ। তারপরে বলাৎকার, তারপরে আপনার মাদ্রাসাতে অল্প বয়সী ছাত্রীদেরকে যেইভাবে তারা এগুলো করছে। আবার দেখেন আবদুল্লাহ মোহাম্মদ তাহির, উনি এই দলের একজন শীর্ষস্থানীয় নেতা, উনি বলে ফেললেন এই পটুয়াখালীতে একটা পরকে নিয়ে বোধহয় ওনাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা, উনি কোনো রাগডাক না রেখে বলে ফেললেন যে দর্শনের চেয়ে পরকীয়া ভালো। কারণ আমার প্রশ্ন হইল, দর্শনও জেনা, পরকীয়াও কিন্তু জেনা। আর জেনার তো ইসলামিক বিচার হলো বিয়ের আগে যদি করে তাকে 100 দুর্রা মারতে হবে, আর বিয়ের পরে করলে তাকে পাথর নিক্ষেপ করে মৃত্যু নিশ্চিত করতে হবে। তো ওনারা ইসলামিক দল, ইসলামিক করে, ওনারা ব্যাংক তৈরি করে সুদের ব্যবসা করে, ওনাদের ইসলামের সাথে তো আমি মনে করি যে ওনাদের সাংঘর্ষিক। ওনারা এই নামটা ব্যবহার করে বৃহৎ ইসলামী জনগোষ্ঠীকে, মুসলমানদেরকে প্রতারিত করতে চায়, যেই কারণে ওনারা জামাত ইসলামী। প্রতারিতের কথায় আমি একটু যদি শেষ করি, আমি সেটা হচ্ছে যে আপনাদের কারো বাড়ি কি সাতক্ষীরা দুজনের? না, আমির হামজা কিন্তু একটা কথা বলেছে যে মানে তার মনে হচ্ছে যে এই সাতক্ষীরা দিয়েই বেহেশতে নেওয়া শুরু হবে। সাতক্ষীরার মানুষ সম্ভবত আগে যাওয়ার বেহেশতের একটা লাইন পাবে। এই লোকটা আমির হামজা সাহেব, উনি কি বলে না বলে, ওনার কথাবার্তা শুনলে এটা একটা মানে এমন বলছে আওয়ামী লীগের সময় যে যদি শেখ হাসিনার এই কথা মানে কর্মসূচি যদি তাকে সমর্থন না করা হয় তাহলে 18 কোটি মানুষ দুদকে যাবে। এইটার সাথে ইসলামের তো কোনো সম্পর্ক নাই। ইসলামে আমাদের যে, কিন্তু আমরা তো ওনাদেরকে ইসলামিক বক্তা, আলেম বা ইসলামী ইন্টেলেকচুয়াল এটাই জেনে আসছি। আমি বলবো এবং দায়িত্ব নিয়ে বলবো, আমি ক্ষুদ্র অভিজ্ঞতা, ক্ষুদ্র জ্ঞান থেকে বলবো, এরা ফাসিক, এরা ফাসিক। এদের কোনো মানে ইসলামের প্রতি বা ইসলামী চিন্তা চেতনায় এদের কোনো চলাফেরা নাই। আপনি দেখেন বাজেট অধিবেশনে আমির হামজা সাহেব কি বক্তৃতা করলো, হ্যাঁ, একবার কয় কি 6000, আবার কয় 600, আবার কয় 300, মানে তাদের অসংলগ্ন কথাবার্তা। আপনি আরেকজন দেখেন জামাত ইসলামেরই, তার জন্ম হয়েছে 81 সালে, তার বাপ শহীদ হয়েছে 71 সালে, তাহলে সে বাপ পাইল কোথায়? এটা কিন্তু জাতীয় সংসদে, এটা কিন্তু আমার কথা না, সেটা আমি যদি বলি, যেমন মনে করেন যে উনি যুক্তি দিয়েছেন ওনার মাথায় এক সমস্যা ছিল, উনি হয়তো অসুস্থ ছিলেন, মাথায় সমস্যা ছিল, বাপের নাম ভুলে গেছে। আচ্ছা, শেষ করি আজকে খলিল ভাই। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আনোয়ার খলিলুর রহমান এবং আবুল মোহাম্মদ শহীদ খান, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য। দর্শক, আজ এ পর্যন্ত, আগামীতে নতুন বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।